হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1, যারা তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো এবং পরবর্তীতে ফার্স্ট সেমিস্টারের জন্য এক্সাম দিবে, তাদের জন্য আজকের আলোচনার বিষয় হলো স্টেটস কি এবং স্টেটসের ডিফারেন্ট এলিমেন্টসগুলো, আলাদা আলাদা কি কি এলিমেন্টস রয়েছে সেই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে অনলাইনে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তো অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমরা মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699। এবং তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ রয়েছে, যে অ্যাপটা হলো পিস্টিকল এডুকেশন বলে। এই অ্যাপটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো, স্টেট কি? যে অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্র হলো সমাজের শ্রেষ্ঠ সংগঠন, যে কোনো সমাজের সর্বশ্রেষ্ঠ সংগঠনকে আমরা বলবো রাষ্ট্র। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে বিভিন্ন বিজ্ঞানীরা রাষ্ট্রের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, ঠিক আছে। দৃষ্টিভঙ্গিগত পার্থক্যে আলাদা আলাদা রাষ্ট্রবিজ্ঞানীরা আলাদা আলাদাভাবে তারা সংজ্ঞা দিয়েছেন। ফলে রাষ্ট্রের কোনো সর্বজন স্বীকৃতি কোনো একটি সংজ্ঞার অভাব রয়েছে। তবে এখানে গার্নার প্রদত্ত যে রাষ্ট্রের সংজ্ঞাটি উল্লেখ করা যায়, কারণ তার যে সংজ্ঞাটি মৌলিকের দাবি না রাখলেও এর মধ্যে রাষ্ট্রের সবকটি বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়, ঠিক আছে। সবকটি যে বৈশিষ্ট্য রয়েছে, রাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, তো তার সংজ্ঞাতে কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্যের তিনি উল্লেখ করেছেন। তার মতে রাষ্ট্রবিজ্ঞান এবং শাসনতান্ত্রিক আইনের দিক থেকে বিচার করলে রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসমাজ বা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে বা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ মুক্ত এবং যার একটি সুসংগঠিত শাসন ব্যবস্থা রয়েছে, তাকেই আমরা বলবো রাষ্ট্র। আচ্ছা, যে শাসন ব্যবস্থার প্রতি অধিবাসীদের অধিকাংশই স্বভাবতই আনুগত্য প্রদর্শন করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে সমস্ত অপরিহার্য উপাদানগুলো একটি রাষ্ট্রের মধ্যে থাকা দরকার বা রাষ্ট্রের মধ্যে হতে পারে, সেই উপাদানগুলোর মধ্যে যে প্রথম উপাদানটা রয়েছে আমাদের কাছে, সেটা হলো জনসমষ্টি। মানে কোনো একটা রাষ্ট্র তৈরি হতে হলে বা গঠন করতে হলে সবার প্রথমে যে উপাদানটা আমাদের দরকার পড়ে, সেটা হলো নির্দিষ্ট জনসংখ্যা বা জনসমষ্টি। দেখো, একটি রাষ্ট্র গঠনের মূল উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো জনসমষ্টি। হরেন বলেছেন যে রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী বহু সংখ্যক লোকের সমষ্টি, ঠিক আছে। নির্দিষ্ট একটা ভূখণ্ডে বসবাসকারী যখন অনেকগুলো জনসমষ্টি থাকবে, সেটাকে আমরা রাষ্ট্র বলবো। আধুনিক রাষ্ট্রে জনসমষ্টিকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করে থাকি, যেমন নাগরিক, বিদেশি এবং প্রজা। একটি রাষ্ট্রে জনসমষ্টি ঠিক কত হওয়া উচিত এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত নন, ঠিক আছে। সর্বনিম্ন বা সর্বোচ্চ কতটা জনসংখ্যা হলেই সে রাষ্ট্র হিসেবে গণ্য হবে, সেই বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো জনসংখ্যা প্রদান করা হয়নি। প্রাচীন গ্রিসে ক্ষুদ্রাকার জনসমষ্টির রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র বলে মনে করতেন, ঠিক আছে। ক্ষুদ্রাকার রাষ্ট্রকেই তারা প্রাচীন গ্রিসে আদর্শ রাষ্ট্র হিসেবে তারা মনে করতেন। কিন্তু আধুনিক কালে এই ধারণা আরো প্রযোজ্য নয়, কেননা বর্তমানে ভারত, চীনের মতো জনবহুল রাষ্ট্রের পাশাপাশি পানামা, ভ্যাটিকান সিটি প্রভৃতির মতো কম জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রেরও অস্তিত্ব আমরা দেখতে পাই। তো প্রথম এলিমেন্টটা হয়ে গেল আমাদের জনসংখ্যা। এরপরে যেটা রয়েছে হলো যে রাষ্ট্র গঠন করতে হলে আমাদের জনসংখ্যার সাথে সাথে নির্দিষ্ট ভূখণ্ডেরও প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, রাষ্ট্র গঠনের দ্বিতীয় অপরিহার্য উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। জনসমষ্টির বসবাস এবং প্রয়োজনের তাগিদে একটি ভৌগোলিক সীমানার মধ্যে নির্দিষ্ট ভূখণ্ড থাকা খুবই প্রয়োজন। রাষ্ট্রবিজ্ঞানীদের অভিমত অনুসারে কোনো জনসমষ্টি যতক্ষণ পর্যন্ত না কোনো নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী হয়, ততক্ষণ পর্যন্ত তাদের রাষ্ট্র নামে আখ্যায়িত করা যাবে না। মানে কোনো একটা নির্দিষ্ট জনসংখ্যা বা জনসমষ্টি যদি
নির্দিষ্ট ওদের ভূখণ্ড না থাকে তাহলে কিন্তু তাদেরকে রাষ্ট্র হিসেবে আমরা গণ্য করব না। নির্দিষ্ট ভূখণ্ড বলতে রাষ্ট্রের অধীনস্থ কোনো স্থলভাগ, জলভাগ বা বায়ুমণ্ডলকে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, তৃতীয় নম্বরে যেটা রয়েছে ওটা হলো সরকার। একটি রাষ্ট্রের বাস্তব রূপ তার সরকারের মাধ্যমে প্রকাশ পায়, কেননা রাষ্ট্র একটি বহির্ভূত ধারণা। গার্নারের মতে রাষ্ট্রের প্রতিনিধি বা যন্ত্র হলো সরকার। সরকারের বিভিন্ন রূপ আছে, যেমন গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, এককেন্দ্রিক এবং যুক্ত রাষ্ট্র ইত্যাদি। এই সমস্ত হলো রাষ্ট্রের বিভিন্ন আলাদা আলাদা রূপ। সরকার মূলত শাসন, আইন এবং বিচার বিভাগ নিয়ে গঠিত। ঠিক আছে, যে কোনো ধরনের সরকার বলো সেখানে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটে মোট বিভাগ থাকতেই হবে। সরকারের রূপ যাই হোক না কেন, রাষ্ট্রের নীতি এবং আদর্শকে বাস্তবায়িত করাই সরকারের প্রধান কাজ বা প্রধান লক্ষ্য হিসেবে আমরা দেখে নিব। আচ্ছা, এরপরে যে 4 নম্বরটা রয়েছে সেটা হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কি দেখো, একটি রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা লুকিয়ে থাকে সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতার মধ্যে। অনেকে বলে থাকেন যে রাষ্ট্রের মস্তিষ্ক যদি সরকার হয় তবে তার প্রাণ হবে সার্বভৌমত্ব। ঠিক আছে, রাষ্ট্রের যদি মস্তিষ্ক হয়ে থাকে তাহলে সেই মস্তিষ্ক বা সেই দেহের কিন্তু প্রাণ হবে সার্বভৌমত্ব। কারণ সার্বভৌমত্ব না থাকলে তাকে কোনোভাবেই রাষ্ট্র বলে আমরা আখ্যায়িত করতে পারবো না বা আখ্যায়িত করা যাবে না। সার্বভৌমত্ব আবার দুই ধরনের হতে থাকে, একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। রাষ্ট্রের অভ্যন্তরে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকতে পারে না যার উপর রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রযুক্ত হতে পারে না। তা ছাড়া এই সমস্ত যে ক্ষমতা বলে রাষ্ট্র সম্পূর্ণভাবে বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত। ল্যাস্কি বলেছেন যে এই সার্বভৌমিকতাই রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠান থেকে পৃথক করে। তো রাষ্ট্রের যে আরেকটা যে উপাদান যে সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্ব কিন্তু সম্পূর্ণরূপে বাইরের শক্তি থেকে পুরোপুরি মুক্ত থাকে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে জাতীয়তাবাদ। কোনো রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের অপরিহার্য উপাদান হিসেবে জাতীয়তাবাদের কথা বলে থাকেন। তাদের মতে জাতীয়তাবাদের আদর্শে জাতীয়তাবাদের কথা বলে থাকেন তাদের রাষ্ট্র উদ্ভূত না হয়ে কোনো জনসমষ্টি স্বাধীন বা সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনে সফল হতে কিন্তু পারে না। আচ্ছা, তারপরে যে উপাদানটা রয়েছে সেটা হলো স্থায়িত্ব। কোনো অস্থায়ী রাষ্ট্রকে কোনোভাবে রাষ্ট্র বলা যায় না। অস্থায়ী রাষ্ট্র মানে যাদের কোনো সঠিক বা পার্মানেন্ট কোনো স্থায়িত্ব যদি না থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে রাষ্ট্র বলতে পারবো না, কেননা তারা কোনো স্থায়িত্ব নেই। সরকারের অস্তিত্ব ক্ষণস্থায়ী, কিন্তু রাষ্ট্রের অস্তিত্ব চিরস্থায়ী হতে হবে। তো রাষ্ট্রের অস্তিত্ব যদি চিরস্থায়ী না হয় সেটাকে কিন্তু আমরা রাষ্ট্র বলতে পারবো না, কেননা সরকারের ক্ষমতা পরিবর্তন ঘটে। অবশ্য মার্ক্সবাদীরা এই মতবাদকে গ্রহণ করতে কিন্তু রাজি তারা নন। আচ্ছা, তারপরে যে রয়েছে সেটা হলো আন্তর্জাতিক স্বীকৃতি। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক স্বীকৃতি ব্যতীত রাষ্ট্রের কল্পনা করাই যায় না। মানে কোনো রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে তখনই গণ্য করা হবে যখন সেটা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। ঠিক আছে, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের বিশেষ করে শক্তিশালী যে সমস্ত দেশগুলি রয়েছে তারা স্বীকৃতি না পেলে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে প্রকৃত অর্থে রাষ্ট্র হিসেবে কিন্তু তারা বিবেচিত হবে না। ঠিক আছে, আচ্ছা, তো রাষ্ট্রের উপাদানগুলি বিশ্লেষণ করে এই কথা বলা যায় যে প্রত্যেকটি উপাদানই গুরুত্বপূর্ণ বা গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি উপাদানই কিন্তু আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, তবে সময়ের সাপেক্ষে উপাদানগুলির পরিবর্তন সাধিত হয়েছে। সর্বোপরি জাতীয়তাবাদী ধারণা না জন্মালে কখনোই বিশ্বের এতগুলো স্বাধীন রাষ্ট্রের সহাবস্থান লক্ষ্য করা যেত না এবং তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। আচ্ছা, এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।